জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। সোফায় বসে বসে স্পোর্টস চ্যানেলে ফুটবল খেলা দেখছে। শান্ত ভঙ্গিতে সে টিভির দিকে তাকিয়ে আছে। খেলা দেখার সময়ও তার মধ্যে কোনো উত্তেজনা নেই, খালি প্রতিপক্ষ গোল করলে সে ভুরু কুঁচকে ফেলছে। আরাব শুভ্রের একপাশে এসে বসলো। আরাবকে দেখে শুভ্র বলল, কেমন আছেন? ভালো থাকে কিভাবে? না জানিয়ে বিয়ে তো করে ফেললে। একটা মাত্র দুলাভাই, জানাবার প্রয়োজন বোধ করলে না। আফসোস করে বলল আরাব। সেই মুহূর্তে রবিউল সাহেব পাশের আরেকটা সোফায় এসে বসলো। শুভ্র তাকে শুনিয়ে শুনিয়ে বলল, নিজের বিয়ে নিজেই জানলাম না, আপনাকে কি করে জানাতাম? ছেলের কথা রবিউল সাহেব গায়ে না মেখে বললেন, তোমার বাবা মাকে রাজি করিয়ে ঢাকায় এনে রাখলেই পারো। দেশে একা একা বয়স হয়েছে এখন, এভাবে একা একা থাকা ঠিক না। সে অনেক চেষ্টা করেছি, ওনারা আসতে চান না। বাবা ঘাট বাজার ঘুরে বেড়ায়, মা গ্রামে মহিলাদের সাথে গল্প করে, এতে ওনারা খুশি। শহরের বন্দি জীবন তাদের ভালো লাগে না। তবে এবার আমি যাব ভাবছি, মোহনাকে নিয়ে কিছুদিন থেকে আসব। হাসি মুখে বলল আরাব। বলেই শুভ্রের দিকে তাকালো, তারপর বলল, তুমিও চলো আমাদের সাথে। খুলনা শহরটা অনেক সুন্দর, ভালো লাগবে তোমার। শুভ্র হালকা হাসার চেষ্টা করলো। এর মাঝে আরাবের চোখ পড়ল শুভ্রের হাতের ব্যান্ডেজের দিকে। তারপর বলল, এ কি, তোমার হাতে কি হয়েছে? বাদর। বলেই শুভ্র থামলো। ইয়াকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে বলল, বাদর না, বিড়াল, জংলি বিড়াল কামড়েছে। কি বলছো? ঢাকা শহরে জংলি বিড়াল? অবাক হয়ে প্রশ্ন করলো আরাব। হুম, পাহাড়ি এলাকায় ঘুরিয়ে এনেছি তো, তাই জংলি হয়ে ফিরেছে। বলতে বলতে হিয়ার দিকে তাকালো শুভ্র। পাশ দিয়েই যাচ্ছিল সে। শেষের কথাটা কানে আসতেই রাগী চোখে শুভ্রের দিকে তাকালো। আরাব হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো? কার বিড়াল? এই যে পাশেরই, আপনি চিনবেন না। বলতে বলতে উঠে পড়ল শুভ্র। মোহনা নিজের ব্যাগটা নিয়ে নিচে নামতেই হিয়া গিয়ে মোহনার কাঁধে মাথা ফেলে বলল, তুমি আবার কবে আসবা? যখন ইচ্ছে হবে চলে আসব। মোহনা হিয়ার মাথায় হাত বুলাতে গিয়ে দেখলো চুল ভেজা। মোহনা ভ্রু কুঁচকে বলল, কয়বার গোসল করা লাগে দিনে? ইচ্ছে করে করিনি, ওই ডাক্তার মশাই আমার মাথায় পানি ঢেলে দিয়েছিল। মোহনা রীতিমতো অবাক হয়ে বলল। শুভ্র। হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্র ডাইনিং টেবিলে এসে গ্লাসে পানি ঢালছে। মোহনা শুভ্রের হাতের দিকে তাকিয়ে হিয়াকে প্রশ্ন করলো। ওটা নিশ্চয়ই তোমার কাজ। হিয়া এদিক ওদিক তাকিয়ে হা সূচক মাথা নাড়ল। ছি, নিজের বরকে কেউ এভাবে কামড়ায়, তাও আবার হাতে। নেক্সট টাইম থেকে গলায় কামড় বসাবে, তখন কোনো সমস্যা হবে না। তখন কেউ জিজ্ঞেস করবে না কে কামড়েছে। এখন মা যদি জানে তুমি তার ছেলের হাতের এই দশার কারণ, তাহলে তো হইছে। 1 ঘন্টার একটা লেকচার শোনার জন্য নিজেকে প্রস্তুত করো। মোহনার কথায় হিয়া ভয়ে ভয়ে নিজের শাশুড়ির দিকে তাকালো। গম্ভীর মুখে 1 ঘন্টা যদি এই মহিলা তাকে লেকচার দেয়, তাহলে সে বেঁচে থাকবে কিনা কে জানে। শুভ্র আজ নিজে ড্রাইভিং করছে। মাঝে মাঝে ইচ্ছে হলে সে এমনটা করে। আজ শুভ্রের কাজ আছে। আজ প্রভাটাও ভার্সিটিতে আসেনি। পাহাড় থেকে এসে ফ্লু বাঁধিয়েছে, 1 সপ্তাহ হলো। খুব শখ হয়েছিল না পাহাড় দেখবে? শখ মিটেছে আশা করি। হিয়া ভয়ে জড়সড় হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ছেলেগুলো আজ আবার পিছু নিয়েছে। 3টা ছেলে পিছনে প্রচুর হইচই করছে। অপ্রীতিকর কিছু বাক্য ছুঁড়ে মারছে। হিয়া ঝড়ের বেগে হাঁটছে। দুপুরে এই সময়টায় রাস্তায় মানুষজন কম থাকে, তাই এরা এত সাহস পায়। হিয়া ঠিক করেছে সামনে লোকজন বেশি দেখলে তাদের ডেকে এদের গণপিটুনি খাইয়ে তবেই ছাড়বে। হিয়া যাচ্ছিল, হঠাৎ বাড়ির গাড়িটা দেখতে পেল। গাড়িটা হিয়ার চেনা। তাহলে কি ড্রাইভার কাকু আছে ভেতরে? থাকলে তো ভালো, এনাকে দিয়ে আজ এদের সাহেস্তা করা যাবে। এমন বিশাল গাড়ি দেখে ছেলেগুলো একপাশে চুপটি করে গল্প করার ভান করে দাঁড়িয়ে আছে। হিয়া দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। শুভ্র সজোরে ব্রেক কষল। এই মেয়ে কি পাগল? এভাবে চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে।
হিয়া গাড়ির জানালার সামনে এসে কাছে নক করতেই শুভ্র গ্লাসটা নিচে নামালো। শুভ্র ড্রাইভ করছে, হিয়া ব্রুকুসকে তাকিয়ে রইল। এই লোকটা ড্রাইভিং সিটে কি করছে? শুভ্র চোখের চশমাটা ঠিক করে বলল, কোনো সেন্স নেই তোমার? হ্যাঁ, রাস্তাঘাটে এমন লাফালাফি করছো কেন? আর ড্রাইভার কোথায়? তোমাকে নিতে আসেনি? হিয়া সব প্রশ্ন অগ্রাহ্য করে বলল, আপনি মারপিট করতে পারেন? একসাথে 3 জনকে পেটাতে হবে, পারবেন? 3 ভার্সেস 1। শুভ্র বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, মানে বোঝেন না? রামধোলা দিতে জানেন? কয়েক টাকা রামধোলা দিতে হবে। বলেই কটমটিয়ে ছেলেগুলোর দিকে তাকালো। শুভ্র গাড়ির ইঞ্জিন স্টপ করে দরজা খুলে বেরিয়ে এলো। তারপর হিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি বলতে চাও স্পষ্ট করে বলো। আর কত স্পষ্ট করে বলবো? ডাক্তারি ভাষায় বলতে হবে নাকি যে এমনভাবে মারবেন যেন উল্লেখিত সকল স্থানে এতটি সেলাইয়ের প্রয়োজন হয়? সার্বিক কোনো ক্ষতি আমি চাই না, সামান্য কিছু ভয় দেখালেই চলবে। বলেই ছেলেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করতেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। শুভ্র তাকাতেই দেখলো 3টা ছেলে দৌড়ে পালাচ্ছে। শুভ্র হিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমাকে লাগবে কেন? তুমি নিজে কি কম? কাছে আসলেই একটা কামড় বসিয়ে দেবে। তুমি তো কম এক্সপার্ট না এসবে। হিয়ার নিজেই চর মারতে ইচ্ছে করছে। এই লোকের কাছে সাহায্য চাওয়া ভুল হয়েছে। হিয়া রেগে গিয়ে বলল, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। বলেই হিয়া হাঁটা শুরু করতেই শুভ্র শক্ত করে হিয়ার ব্যাগটা ধরে থামিয়ে বলল। গাড়িতে বসো। হিয়া আর চোখে তাকিয়ে বলল, কেন? আমি বসতে বলেছি তাই। আমি আপনার কথা কেন শুনবো? কথার পিঠে কথা বলল হিয়া। শুভ্র রেগে গিয়ে হিয়ার ব্যাগ ধরে টেনে এনে গাড়ির দরজা খুলে গাড়িতে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দিতে দিতে বলল, বড্ড বেশি কথা বলা শিখেছো তুমি। আমি আপনার সাথে যাব না। বলে শেষ না করতেই শুভ্র ধমকের সুরে বলল। চুপচাপ বসে থাকো। সেই ধমকের উপর কথা বলার সাহস নেই হিয়ার। হিয়া গাল ফুলিয়ে বসে আছে। শুভ্র একটা বিশাল শোরুমের সামনে গাড়ি থামালো। হিয়াকে গাড়িতে লক করে সে বেরিয়ে এসে নিজের কাজটা সেরে নিল। শুভ্র ফিরে এসে গাড়ির দরজা খুলতেই হাই ভলিউমে মিউজিক তার কানে ভেসে এলো। শুভ্র শক্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে। সে চোখ বন্ধ করে মনের আনন্দে মিউজিকের সাথে সাথে দুলছে। শুভ্র ড্রাইভিং সিটে বসার সাথে সাথেই মিউজিকটা অফ করে দিল। মিউজিক বন্ধ হতেই হিয়ার বুঝতে বাকি রইল না যে হনুমানটা চলে এসেছে। হিয়া চোখ খুলে বিরক্তি নিয়ে শুভ্রর দিকে তাকালো। এই তো আসতে না আসতেই শুরু করে দিয়েছে। শুভ্র গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই বিশাল ট্রাফিক জ্যামে আটকা পড়ল। অনেকক্ষণ হয়ে গেল, তবুও জ্যাম ছাড়ার কোনো নাম নেই। শুভ্র সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। গাড়ির জানালায় একটি মেয়ে হাত দিয়ে আওয়াজ করতেই শুভ্র চোখ খুলে তাকালো। শুভ্র জানালা খুলেই দেখলো একটা ছোট্ট মেয়ে গোলাপ বিক্রি করছে। হাতে 5টা গোলাপের ছোট্ট একটা গুচ্ছ। গোলাপ কিনবে কিনা জানতেই গাড়ির জানালায় নক করেছে সে। শুভ্রের মায়া হলো। এই কড়া রোদে ছোট্ট মেয়েটা ফুল হাতে ঘুরছে। মেয়েটা একগাল হাসি দিয়ে বলল, ভাইয়া, আপুর জন্য ফুল নেবেন? শেষ গুচ্ছ। বলেই হিয়ার দিকে ইশারা করলো মেয়েটা। শুভ্র হিয়ার দিকে ফিরল। হিয়া ঘুমিয়ে পড়েছে ঘাড় কাত করে। শুভ্র পিচ্চি মেয়েটার দিকে 500 টাকার নোট বের করে দিয়ে বলল, ফুল লাগবে না, এটা রাখো। আর রোদে রোদে ঘুরবে না। মেয়েটা টাকাটা নিয়ে বলল। তাইলে ফুলগুলো কি করুম? এগুলো তো নষ্ট হয়ে যাইব। বলেই জানালা দিয়ে গোলাপের গুচ্ছটা দিয়ে বলল, রাইখা দেন, আপু খুশি হইব। বলেই মেয়েটা নাচতে নাচতে চলে গেল। শুভ্র কোমল দৃষ্টিতে ফুলের দিকে তাকালো। তারপর আস্তে করে হিয়ার কোলে গোলাপ গুচ্ছটা রেখে দিল। তার 5-10 মিনিট পরেই জ্যাম ছাড়লো। গাড়ি স্টার্ট দিতেই হিয়ার ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই মনে পড়লো সে এখন গাড়িতে আছে। মাথা ঠিক করে বসতেই কোলের কাছে গোলাপ দেখে সত্যিই অনেক খুশি হয়ে গেল। হিয়া অবাক হয়ে বলল, গোলাপগুলো কোথা থেকে এলো? বলেই শুভ্রের দিকে তাকালো। শুভ্রের দৃষ্টি সামনের স্থির, অন্যদিকে তাকাচ্ছে না। হিয়া আবার বলল, এগুলো কি আপনি কিনেছেন? শুভ্র দৃষ্টি সামনে রেখে বলল, না, একটা বাচ্চা মেয়ে দিয়ে গেছে। হিয়া ফুলগুলো হাতে নিয়ে অবাক হয়ে বলল, এমনি এমনি দিয়ে গেল? আপনি বাচ্চাটাকে চিনেন? আপনার কেউ হয়? শুভ্র গম্ভীর গলায় বলল। রাখতে ইচ্ছে না হলে ফেলে দাও, এত প্রশ্ন করছো কেন? দেখছো না ড্রাইভ করছি।
হিয়া মুখ বাঁকালো। মানুষ তো না, যেন গরম তেলের কড়াইয়ে এক পানির বিন্দু পড়তেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। হিয়া সারা রাস্তায় আর কোনো কথা বলল না। ফুলগুলো পেয়েই সে খুশি। বাড়িতে ফিরে হিয়া আরো খুশি হয়ে গেল। ছোট মামা এসেছে। হিয়া খুশিতে আত্মহারা। বাড়িতে এসেই ছুটে মামাকে জড়িয়ে ধরল। হিয়া মামা সকালে এসেছেন। হিয়াকে কিছুদিন নিজের কাছে রাখতে চান। যদিও তিনি হিয়া আর শুভ্র দুজনকেই সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন, কিন্তু রবিউল সাহেব শুভ্রের যাওয়ার ব্যাপারে না করে বললেন, শুভ্র যেতে পারবে না, তুমি বরং হিয়াকে কিছুদিন নিজের কাছে নিয়ে গিয়ে রাখো। শুভ্রের অনেক ব্যস্ততা। কারণ রবিউল সাহেবের ধারণা শুভ্র গেলে অবশ্যই সে কোনো সমস্যা করবে। এতে হিয়ার মামার চিন্তা বাড়বে। লোকটাকে চিন্তায় ফেলতে চান না তিনি। শুভ্র বাড়িতে এসে একটু চমকালো। হিয়ার মামার সাথে এটা তার দ্বিতীয় সাক্ষাৎ। প্রথমবারের সে ঠিক করে কথাও বলেনি লোকটার সাথে, তাই একবার নিজ থেকে এগিয়ে গিয়ে কথা বলল। এতে হিয়ার মামার মনে যে ক্ষীণ ভয় ছিল তা দূর হলো। বিয়ের পর শুভ্রের এমনভাবে চলে আসাটা মানতে পারেননি তিনি, কিন্তু শুভ্রের কথাবার্তা তার আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে আজ। কথাবার্তা শেষে শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বের হতে গিয়ে দেখল হিয়া ব্যাগ নিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে। আজ রাতের ট্রেনেই সে ময়মনসিংহ যাবে। হিয়ার সাইড ব্যাগে বিকেলের সেই একগুচ্ছ গোলাপ বের হয়ে আছে। শুভ্র তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে এলো। হঠাৎ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে মেয়েটা? হিয়া বাড়ি ফিরে যেন মামির এক নতুন রূপ দেখলো। মামি তাকে দেখেই জড়িয়ে ধরলো। মামি মুখে করা কথা বললেও মনটা তার নরম, সেটা আজ বুঝলো সে। মামি তাকে কখনো এভাবে জড়িয়ে ধরবে হিয়া কল্পনায়ও ভাবতে পারেনি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর মামি হিয়াকে টেনে অন্য রুমে নিয়ে বসলো। তারপর বলল, দেখ, সত্যি করে আমাকে বলবি, তোর বরটা কেমন? মারধর করে তোকে? হিয়া চোখ বড় বড় করে তাকালো। মামি আরও বলল, আমি যতই খারাপ হই না কেন, হুট করে তোকে এমন বিয়েতে আমি রাজি হইনি। বিয়ে তো আর ছেলে খেলা না যে বিয়ে করি উধাও সে আর কত ভালো হবে। মারধর করলে আমাকে বল, আমি থানায় যাব, তোর মামাকেও নিয়ে যাব সঙ্গে, তুই একদম ভয় পাবি না। হিয়ার বিস্ময়ের সীমা রইল না। আসলেই যারা মুখে কঠিন তাদের মনটা সবসময় নরম থাকে। মহিলাটা সত্যিই তার জন্য চিন্তা করে। হিয়া হাসি মুখে বলল, না না, এরকম কিছুই না। উনি তো অনেক ভালো, এত ভালো যে ওনার প্রশংসায় আমি বাক্য খুঁজে পাচ্ছি না। হিয়া মনে মনে বলল। আসলে তো বদের হাড্ডি। হিয়াকে দেখে সবচেয়ে খুশি হয়েছে রূপা। রূপা ক্লাস 9-এ পড়ে। হিয়াকে সে চোখে হারায়। রাতে রূপা হিয়ার সাথেই ঘুমাবে বলে বালিশ নিয়ে হিয়ার রুমে চলে গেল। দুজনে পাশাপাশি শুয়ে আছে। রূপা আগ্রহ নিয়ে বলল, আপু, তোর বরটা কি রোমান্টিক? হিয়া ভ্রু কুঁচকে তাকালো। ওইটা বেটা রোমান্টিক কিনা আমি কিভাবে জানবো? জবে থেকে এসেছি সবাই খালি বর করছে, আমাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বর বর করে মাথা খাচ্ছে। হিয়া হালকা লজ্জা পাওয়ার চেষ্টা করে বলল। অনেক। সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে মুখ বাঁকালো। রূপা হিয়াকে টানতে টানতে বলল, আপু, কিছু গল্প শোনা না। আচ্ছা, তোর ওই ব্যাগে গোলাপগুলো কি জিজু দিয়েছে? হিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর চোখ খুলে টেবিলের গোলাপগুলোর দিকে একবার তাকালো। হালকা নীল আলোয় গোলাপের অবয়ব দেখা যাচ্ছে। রূপা ফিসফিসিয়ে বলল, আচ্ছা আপু, তোদের ফার্স্ট কিস কবে হয়েছে? কিস করলে কেমন লাগে? রূপার প্রশ্ন শুনে হিয়া সঙ্গে সঙ্গে নিজের কানে হাত দিয়ে কান বন্ধ করলো। মুহূর্তেই হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তার। হিয়া ধমক দিয়ে বলল, এই তুই চুপ কর। এমন করছিস কেন, বল না। বলেই হিয়ার দিকে তাকালো। হিয়া কটমট করে তাকিয়ে আছে রূপার দিকে। রূপা থেমে বলল, আচ্ছা তুই ঘুমা, কালকে বলিস আমাকে। রূপার কথায় যেন হিয়ার মাথা ঘুরছে। ইস, ওই লোকটার সাথে ছি ছি ছি, এইসব ভাবতেই বুক কেঁপে উঠছে। হঠাৎ আজ ডাইনিং টেবিলে শুভ্রকে দেখে সাহারা খাতুন খুশি হলেন, কিন্তু আবার মনে হলো এতদিন কি হিয়া বাসায় ছিল দেখে তার ছেলে সবার সাথে খেতে আসেনি? মেয়েটাকে এত অপছন্দ করে তার ছেলে? রবিউল সাহেব আরও রেখে আছেন।
তার ছেলের এই ব্যবহারের কারণে মেয়েটা প্রতিদিন একা একা হেঁটে বাসায় ফিরে। আর মেয়েটা যেই চলে গেল, নবাব সাহেব ডাইনিংয়ে খেতে এসেছে। শুভ্র চুপচাপ এসে তার বাবার বরাবর সামনের চেয়ারটায় বসলো। বাড়িটা নিঝুম দ্বীপের মতো লাগছে। তার বাবা তো কথা বলাই বন্ধ করে দিয়েছে তার সাথে। সাহারা খাতুন খাবার বেড়ে দিয়ে নিজের প্লেট নিয়ে পাশে বসতে বসতে রবিউল সাহেবকে জিজ্ঞেস করলেন। মেয়েটা কবে ফিরবে কিছু বলেছে? শুভ্র চামচ হাতে তুলে নিয়ে একবার তার বাবার দিকে তাকালো। রবিউল সাহেব না বোঝার ভান করে বলল, কে মোহনা? সবে 1 সপ্তাহ হয়েছে মেয়েটা গেছে, জামাইও আছে, থাকুক, মনে পড়লে ওরাই আসবে। শুভ্র ভ্রু কুঁচকে নিজের বাবার দিকে তাকালো। লোকটা বুঝেও না বোঝার ভান করছে। সাহারা খাতুন গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আমি মোহনার কথা জিজ্ঞেস করছি না, হিয়া কবে ফিরবে? পরীক্ষার আগে চলে আসবে। রবিউল সাহেবের কথায় শুভ্র ভ্রু কুঁচকে প্রশ্ন করে বসলো। পরীক্ষা কবে? রবিউল সাহেব আর সাহারা খাতুন দুজনেই অবাক হয়ে তাকালো। তাদের এভাবে তাকিয়ে তাকায় শুভ্র অপ্রস্তুত হয়ে বলল, আই এম জাস্ট আস্কিং। এভাবে তাকানোর কিছু হয়নি। রবিউল সাহেব ব্যঙ্গাত্মক সুরে বললেন, সেটাই, তোমার তো আবার উপরের তলায় শিফট হতে হবে, সমস্যা নেই, 2 সপ্তাহ তুমি শান্তিতে থাকতে পারবে। বাবার কথায় শুভ্রের রাগ লাগছে। শান্তিতে থাকবো মানে? আর 2 সপ্তাহ মানে কি? 2 সপ্তাহ থাকবে মেয়েটা? থাকুক। সাহারা খাতুন কঠিন গলায় বললেন, তুমি তো একবার আমার সাথে কথাও বললে না, এতদিন থাকার অনুমতি দিয়ে দিয়েছো। কেন ভালো করেনি? তোমাদের মা ছেলের তো সুবিধেই হয়েছে, কয়েকদিন আরামে থাকবে, তাই মানা করিনি। রবিউল সাহেবের কথায় সাহারা খাতুন রেগে বলল, তুমি সামনে সোমবারে গিয়ে ওকে নিয়ে আসবে। সামনে যেহেতু পরীক্ষা, পড়াশোনাও করা লাগবে, এতদিন মামার বাড়ি থাকতে হবে না। শুভ্র খাবার মুখে দিতে দিতে নিজের বাবার দিকে তাকালো। তিনি শান্ত গলায় বলল, শুভ্র কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে থেকে খাবার শেষ না করেই উঠে পড়ল। সাহারা খাতুন চিন্তিত গলায় বললেন, কি ব্যাপার, খাওয়া ছেড়ে উঠলি কেন? আমার হয়ে গেছে। নিজের রুমে চলে গেল। শুভ্রের কেন জানি প্রচণ্ড বিরক্তি লাগছে। শুভ্র রুমে এসেই বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে মাথার নিচে 2 হাত রাখলো। হঠাৎ সব কিছুতে এত বিরক্তি লাগার কারণ শুভ্র খুঁজে পাচ্ছে না। মেয়েটা চলে গেছে, এই কয়েকদিন মেয়েটাকে দেখতে হবে না, আরও খুশি হবার কথা শুভ্রের। তার সব কিছুতেই এই বিরক্তিকর কারণ কি? এই মেয়েটা, হোয়াট ননসেন্স! সে এইসব কি চিন্তা করছে? মেয়েটা গিয়েছে, ভালো হয়েছে। হিয়া ডানা ঝাপটানো পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে ফোনে দিবার সাথে কথা হচ্ছে। দিবার সবচেয়ে কাছের বন্ধু এখন হিয়া। হিয়া নেই বলে সে কলেজেও যাচ্ছে না। আজ হিয়া শাড়ি পরেছে। শাড়ি পরতে সে একদমই পারে না। রূপা তাকে পরিয়ে দিয়েছে নীল রঙের একটা শাড়ি। হঠাৎ শাড়ি পরার পেছনেও একটা কারণ আছে। আজ মামা তাদের বই উৎসবে নিয়ে যাবে। তাদের মহল্লায় এটা প্রায় হয়। সেই উপলক্ষে হিয়া আর রূপা শাড়ি পরেছে। বিলের ধারে ফাঁকা মাঠে এক সারিতে সবাই বই নিয়ে বসে, আর বিলের চারিপাশ অসম্ভব সুন্দর করে সাজানো হয়। বই না কিনলেও সেই সুন্দর দৃশ্য দেখতে রাতে সবাই ভিড় জমায়। হিয়াদের ফিরে আসতে আসতে রাত হলো। হিয়ার অনেক মজা লাগছে। মামিও বকাবকি করে না। আর ঢাকা না ফিরে গেলেই ভালো হতো। ওই বাজে লোকটার ধমক খাওয়া লাগতো না। যদিও আঙ্কেল মোহনা আর দিবার জন্য খারাপ লাগবে, আর শাশুড়িটার জন্য খারাপ লাগবে, খালি হনুমানটার জন্য লাগবে না। বাড়ি ফেরার পথে প্রচুর বৃষ্টি শুরু হলো। গেটের সামনে এসে দেখলো বাড়ির মেইন দরজা খোলা আর সারা বাড়ি অন্ধকার। দেখে প্রথমে সবাই একটু ঘাবড়ে গেল। ঘরে এসে মামি মামি বলে ডাকতে রান্নাঘর থেকে তিনি আওয়াজ দিয়ে রূপাকে ডাকলেন। হিয়া, রূপাকে রান্নাঘরে আসতে বলতো। এইদিকে রূপা অনেকটা ভিজে গেছে। সে মুখ কালো করে বলল, তুই শাড়িটা বদলে আসি মা। রান্নাঘর থেকে আবার আওয়াজ এলো, না, এক্ষুনি আয়। আর হিয়াকে নিজের রুমে যেতে বল। হিয়া আর রূপা একে অপরের মুখ চাওয়াচাই করছে। রূপাকে রান্নাঘরে কেন ডাকছে আর হিয়াকে রুমেই বা কেন যেতে বলছে? এর মাঝেই রূপার আবার ডাক পড়ল, কিরে, এত সময় লাগে কেন আসতে? উড়োজাহাজে উঠেছিস নাকি? রূপা দৌড়ে রান্নাঘরে গেল। এখনই না গেলে মহিলাটা বেলুন খুন্তি হাতের কাছে যা পাবে তা দিয়েই উত্তম মাধ্যম লাগাবে। হিয়া আর কিছু না ভেবে তড়িঘড়ি করে নিজের রুমে এলো।
কারণ হিয়ার কেন জানি মনে হচ্ছে শাড়িটা এখনই খুলে যাবে। রুমে এসে সে দরজা বন্ধ করে দিল। ঘরে দুটো মোমবাতি জ্বালানো আছে। হিয়া শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে নিচে ফেলে পেছনে ঘুরতেই দেখলো শুভ্র ভ্রু কুঁচকে বুকের কাছে দু হাত বাস করে দাঁড়িয়ে আছে। হিয়া হকচকে উঠল। মারাত্মক ভয় পেয়েছে সে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে তার এক বিন্দু আওয়াজ বের হচ্ছে না। হিয়া দু পা পিছিয়ে এসে দু কাঁধে হাত দিয়ে নিজেকে ঢেকে ফেলল। হিয়া সম্বিত হয়ে দাঁড়িয়ে আছে। হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তার। শুভ্র কী করে তার ঘরে আসবে? তাহলে সামনে কে? নাকি সে ভুল দেখছে, কিংবা হ্যালোসিনেট করছে?